আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। নজরে সেই লক্ষ্মীর ভান্ডার, ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন, তরজায় শুভেন্দু হুমায়ুন নওশাদ। জোটে ফাটল দেখা দিলেও বিরোধী ঐক্যের ডাক সেলিমের, কংগ্রেসকে স্পষ্ট বার্তা। সিপিএম এর সঙ্গে জোট নয়, একা লড়বে কংগ্রেস। প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর পশ্চিমবঙ্গ নিয়ে সিদ্ধান্ত খার্গে রাহুলদের। কেন্দ্র 2 লক্ষ কোটি টাকা দেয়নি, তাও গর্ব করার মতো বাজেট করে দিলাম। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়ালে ভয় পেলেন প্রধানমন্ত্রী, মুখ খুললেন রাজ্যসভায়। হুমায়ুন বৈঠক ভালো বার্তা দেয়নি, সেলিমকে জানিয়ে দিল রাজ্য সম্পাদক মণ্ডলী। তরুণ নেতাদের কথা যুদ্ধে রাশ টানবে আলিমুদ্দিন। রাজ্যের আর্জি খারিজ করল কমিশন, প্রশিক্ষণে যেতে হবে স্বরাষ্ট্র সচিব সহ 24 জন আইপিএসকে। শিক্ষকদের বিধানসভা অভিযানে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি নওশাদের। জোড়াসাঁকোর মুকুট কি টলমল? প্রথম দফায় বাদ ৭২,০০০ ভোটার, অশনি সংকেত দেখছে তৃণমূল। বুড়ো আঙুল দেখিয়ে বলল চাকরি হবে না। রাজ্যের অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা, বড় ঘোষণা শুভেন্দুর। বেলডাঙ্গা কাণ্ডে ফের বিপত্তি, অভিযুক্তদের আদালতে হাজির করতে ব্যর্থ এনআইএ। বাংলায় সিপিএম এর সঙ্গে শূন্য অভিযানে সামিল হচ্ছে না কংগ্রেস, ভেস্তে গেল জোট। নজরে সেই লক্ষ্মীর ভান্ডার, ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন, তরজায় শুভেন্দু হুমায়ুন নওশাদ। ভোটের আগে গাড়িতে উদ্ধার লাখ লাখ নগদ, বর্ধমানে গ্রেফতার বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বাঁকুড়ার 2 যুবক। মমতার ফর্মুলাতেই ক্ষমতা দখলের চেষ্টা শুভেন্দুর, হার নিশ্চিত জেনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির প্রস্তাব। বাংলায় বামেদের সঙ্গে জোটে অনীহা, 2 দশক পর একলা চলো নীতি। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে লাভ নেই, মালদায় বাজেট ও ডিএ মামলায় দিলীপ ঘোষ। তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, অভিযোগ তুলে মালদায় মিমের যোগদান সভা। একলা চলরে নীতি কংগ্রেসের, পশ্চিমবঙ্গের 294টি আসনেই লড়বে কংগ্রেস। শূন্যে নেমে আসবে বিজেপি, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েই গর্জন মমতার। এক ধাক্কায় 500 টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডার, কবে থেকে অ্যাকাউন্টে আসবে টাকা? বাঙালিদের যখন ভিন রাজ্যে নিগ্রহ করা হয় তখন কেন চুপ থাকেন? শুভেন্দুকে বিঁধলেন মমতা। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন যুবক। আমরা ভোটেও জিতি, কোর্টেও জিতি, অনেক সিট হারাবেন, শুভেন্দু সহ বিজেপিকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি, সম্পাদক মণ্ডলীর নিশানা সেলিমকে, ফ্রন্টের বৈঠকেও আলোচনার সম্ভাবনা। রাজ্য বাজেট 2026, স্বাস্থ্যসাথীর আওতায় এলেন জোম্যাটো, সুইগি সহ ডেলিভারি বয়রা। কৃষক ক্ষেত মজদুরদের জন্য বড় ঘোষণা অন্তর্বর্তী বাজেটে, কত বরাদ্দ করা হয়েছে? মমতার সুপ্রিম সওয়ালের পরই মুখ্য সচিবকে কড়া চিঠি কমিশনের, জবাব তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। শূন্যে নেমে আসবে বিজেপি, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়েই গর্জন মমতার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি নিয়ে সরব হয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। এক জনসভা থেকে তিনি দাবি করেন মানুষের জন্য কাজের জবাব মানুষ ভোটে দেবে এবং বিজেপি শূন্যে নেমে আসবে। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। মুখ্যমন্ত্রী জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আরও বেশি উপভোক্তা উপকৃত হন এবং আর্থিক সহায়তার অঙ্কও বাড়ে। তিনি বলেন মহিলাদের হাতে সরাসরি টাকা পৌঁছলে পরিবারের উপকার হয়, সমাজ এগোয়। তার দাবি এই প্রকল্প রাজ্যের সামাজিক নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তিনি বিজেপির প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন যারা আগে বিরোধিতা করেছে তারা এখন অঙ্ক বাড়ানোর কথা বলছে। তার মতে প্রকল্প চালু করার সময় নানা সমালোচনা হয়েছিল, কিন্তু এখন তার জনপ্রিয়তা প্রমাণিত। বিজেপি অবশ্য এই বক্তব্যকে রাজনৈতিক আক্রমণ বলে ব্যাখ্যা করেছে। তাদের দাবি মানুষের প্রকৃত উন্নয়ন শুধু ভাতা দিয়ে হয় না, স্থায়ী কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নই দীর্ঘমেয়াদী সমাধান।
তারা বলছে ভোটের আগে ভাতা বাড়ানোর ঘোষণা নির্বাচনী কৌশল ছাড়া কিছু নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভান্ডার এখন মহিলা ভোটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সরাসরি নগদ সহায়তা প্রকল্পের প্রভাব গ্রাম থেকে শহর সব জায়গায় পড়েছে। ফলে বরাদ্দ বৃদ্ধি নিয়ে ঘোষণার রাজনৈতিক গুরুত্ব অনেক। অর্থনীতিবিদদের একাংশ সতর্ক করে বলেছেন, এই ধরনের প্রকল্পে বরাদ্দ বাড়ালে রাজ্যের আর্থিক চাপও বাড়বে। তবে রাজনৈতিকভাবে এই বার্তা তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলির মধ্যে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার ঘিরে প্রতিশ্রুতির লড়াই এখন নির্বাচনের বড় কেন্দ্রবিন্দু। মুখ্যমন্ত্রীর শূন্যে নেমে আসবে বিজেপি মন্তব্য সেই রাজনৈতিক লড়াইকেই আরও তীব্র করে তুলল। নজরে সেই লক্ষ্মীর ভান্ডার ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন? তরজায় শুভেন্দু হুমায়ুন নওশাদ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের কেন্দ্রে উঠে এলো রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। কে ক্ষমতায় এলে কত টাকা দেওয়া হবে সেই প্রতিশ্রুতির লড়াইয়ে নেমেছেন তৃণমূল, বিজেপি এবং আইএসএফ সহ বিরোধী নেতারা। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, আর তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা পান তুলনামূলক বেশি অনুদান। রাজ্য সরকার এই প্রকল্পকে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং সরাসরি পরিবারের হাতে নগদ পৌঁছে দিয়েছে। কিন্তু ভোটের আগে বিরোধীরা এই প্রকল্প নিয়েই পাল্টা প্রতিশ্রুতির রাজনীতি শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি একাধিক সভায় দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক দুগুণ করা হবে। তার বক্তব্য, মানুষকে ভিক্ষা নয়, সম্মানজনক আর্থিক সহায়তা দিতে হবে। যদিও তৃণমূল এই প্রতিশ্রুতিকে নির্বাচনী গিমিক বলে কটাক্ষ করেছে। অন্যদিকে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও এই ইস্যুতে সরব। তার দাবি, শুধু ভাতা বাড়ালেই হবে না, প্রকৃত দারিদ্র ও প্রান্তিক পরিবারগুলি যাতে তালিকার বাইরে না থাকে তা নিশ্চিত করতে হবে। নওশাদের কথায়, অনেক প্রকৃত প্রাপকের নাম এখনো তালিকায় নেই। আগে স্বচ্ছ তালিকা, তারপর ভাতা বৃদ্ধির কথা বলুন। তৃণমূলের তরফে পাল্টা সুর চড়িয়েছেন একাধিক নেতা। তাদের বক্তব্য, প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, আর বিরোধীরা এখন শুধু ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। শাসক দলের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন সার্বজনীন মহিলা ভাতা প্রকল্প নেই, অথচ বাংলায় এসে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লক্ষ্মীর ভান্ডার এখন শুধুমাত্র একটি সামাজিক প্রকল্প নয়, বরং তা হয়ে উঠেছে ভোটের বড় ইস্যু। গ্রামাঞ্চলে মহিলা ভোট ব্যাংকে এই প্রকল্পের প্রভাব যথেষ্ট। ফলে কে কত বাড়াবে, আদৌ বাড়ানো সম্ভব কিনা, আর্থিকভাবে কতটা বাস্তবসম্মত, সেই সব প্রশ্নের চেয়ে বড় হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, আসন্ন নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। জোটে ফাটল দেখা দিলেও বিরোধী ঐক্যের ডাক সেলিমের, কংগ্রেসকে স্পষ্ট বার্তা। পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিতে জোট সমীকরণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ঐক্যের বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। কংগ্রেস আলাদা লড়াইয়ের ইঙ্গিত দেওয়ার পর রাজনৈতিক মহলে জল্পনা বাড়লেও সেলিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বিরোধীদের মধ্যে সমন্বয় জরুরি। সম্প্রতি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, তারা রাজ্যে এককভাবে লড়াইয়ের রাস্তায় হাঁটতে পারে। এই অবস্থান সামনে আসতেই বাম শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে প্রকাশ্যে সেলিম কড়া ভাষায় সমালোচনা না করে কৌশলী অবস্থান নিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলার মানুষ বিকল্প চাইছেন, সেই বিকল্প শক্তিকে টুকরো টুকরো করে দিলে লাভ কার হবে সেটা সবাইকেই ভাবতে হবে। তার বক্তব্যে স্পষ্ট, কংগ্রেসকে সরাসরি আক্রমণ না করলেও তিনি বোঝাতে চাইছেন, আলাদা লড়াই করলে বিরোধী ভোট ভাগ হবে। সেলিম আরও দাবি করেন, মাটির স্তরে বহু জায়গায় বাম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে আন্দোলন করছেন। ফলে শীর্ষস্তরে সিদ্ধান্ত নেওয়ার আগে নিচুতলার রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করা উচিত। তিনি বলেন, মানুষের ইস্যুতে একসঙ্গে লড়াই হচ্ছে। সেই বাস্তবতা অস্বীকার করে শুধু কাগজে কলমে আলাদা লড়াই করলে মানুষ সেটা ভালোভাবে নেবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাম কংগ্রেস জোট অতীতে রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যদিও সাম্প্রতিক নির্বাচনে তার বড় সাফল্য আসেনি। তবু বিজেপি ও তৃণমূলের বাইরের ভোট এক জায়গায় আনতে গেলে এই দুই শক্তির সমঝোতা এখনো প্রাসঙ্গিক বলে অনেকেই মনে করেন। কংগ্রেসের একাংশ অবশ্য মনে করছে, আলাদা লড়াই করলে নিজেদের সংগঠন পুনর্গঠনের সুযোগ মিলবে।
তাদের যুক্তি, দীর্ঘদিন জোট রাজনীতির ফলে দলীয় স্বাতন্ত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাম শিবিরের বক্তব্য, আদর্শগত লড়াইয়ের পাশাপাশি বাস্তব রাজনীতিতেও সমন্বয় দরকার। সেলিমের বার্তায় তাই দ্বিমুখী সুর, একদিকে ঐক্যের আহ্বান, অন্যদিকে পরোক্ষ সতর্ক বার্তা। তিনি স্পষ্ট করেছেন, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিভক্ত বিরোধী শিবির মানুষের কাছে শক্তিশালী বিকল্প হিসেবে গ্রহণযোগ্য হবে না। ভোট যত এগিয়ে আসবে ততই এই জোট রাজনীতি নিয়ে আলোচনা আরো তীব্র হবে বলেই মনে করা হচ্ছে। আপাতত সেলিমের বার্তা পরিষ্কার, দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে দ্রুত এবং বাস্তবতা মাথায় রেখে। কেন্দ্র 2 লক্ষ কোটি টাকা দেয়নি, তাও গর্ব করার মতো বাজেট করে দিলাম। রাজ্য বাজেট পেশের পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক নিয়ে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রের প্রাপ্য বিপুল অঙ্কের অর্থ না পেলেও রাজ্য সরকার এমন একটি বাজেট পাশ করেছে যা নিয়ে গর্ব করা যায়। তার এই মন্তব্য ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বাজেট বক্তৃতা ও পরবর্তী জনসভাগুলিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য প্রায় 2 লক্ষ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে বিভিন্ন খাতে। তার দাবি, এই টাকা সময়মতো পেলে রাজ্যের উন্নয়ন আরও দ্রুতগতিতে এগোতে পারত। তা সত্ত্বেও রাজ্য সরকার সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে বরাদ্দ কমায়নি, বরং একাধিক প্রকল্পে বাড়ানো হয়েছে বরাদ্দ। শাসক দলের বক্তব্য, এই বাজেট মানুষ কেন্দ্রিক। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, ছাত্রছাত্রীদের সহায়তা, কৃষকদের আর্থিক অনুদান, এই সব প্রকল্পে জোর দিয়ে সরকার বোঝাতে চাইছে আর্থিক চাপে থাকলেও জনকল্যাণমূলক কর্মসূচি থামেনি। মুখ্যমন্ত্রী এক সভায় বলেন, টাকা আটকে দিলেও মানুষের জন্য কাজ থামানো যায় না, আমরা লড়াই করেও মানুষের অধিকার আদায় করি। অন্যদিকে বিরোধীরা এই বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, কেন্দ্র নিয়ম মাফিক অর্থই দেয়, বরং রাজ্য সরকার অনেক সময় প্রকল্পের নিরীক্ষা ও রিপোর্ট জমা দিতে দেরি করে। তাদের বক্তব্য, অর্থ না পাওয়ার অভিযোগ তুলে ব্যর্থতা ঢাকার চেষ্টা হচ্ছে। বাম ও কংগ্রেসও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাজনীতি দেখিয়ে রাজ্য সরকার নিজের আর্থিক দুর্বলতা আড়াল করতে চাইছে। তবে এটাও তারা স্বীকার করেছে, কেন্দ্র রাজ্য আর্থিক টানাপোড়েন এখন জাতীয় রাজনীতির বড় ইস্যু হয়ে উঠেছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এই ধরনের প্রকাশ্য অভিযোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এর আর্থিক দিক জটিল। কেন্দ্রীয় কর বন্টন, জিএসটি ক্ষতিপূরণ, বিভিন্ন প্রকল্পের অংশীদারি, সব মিলিয়ে হিসাবের অঙ্ক সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। কিন্তু রাজনৈতিক বার্তা স্পষ্ট, রাজ্য সরকার দেখাতে চাইছে তারা বঞ্চনার শিকার, তবু কাজ চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বাজেট শুধু আর্থিক নথি নয়, এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ। কেন্দ্র টাকা দিচ্ছে কি দিচ্ছে না, সেই বিতর্কের মধ্যেই রাজ্য সরকার নিজেদের উন্নয়নমূলক ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া। ফের খবরে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর সেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও তলব করেছে ঢাকা। রবিবার সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ভারত সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো 11টি দেশ কোনো জবাব দেয়নি, সেই তালিকায় ভারতও আছে। অর্থাৎ 12 তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতেও ভারত সরকারের তরফে আদৌ কোনো প্রতিনিধি যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি মিলিয়ে এখনো পর্যন্ত মোট 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে ভোটের জন্য যাচ্ছেন। সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে। বাংলাদেশের নির্বাচনে মোট আসন সংখ্যা 350টিরও বেশি দল থেকে 2000-এর বেশি প্রার্থী ভোটে লড়বেন। ইউনূসের আগে দাবি করেছেন, তার আয়োজিত এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলোর কাছে মানদণ্ড হয়ে থাকবে। এদিকে ভারত ছাড়া নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে বাংলাদেশের আমন্ত্রণের জবাব এখনো দেওয়া হয়নি। আরো কয়েকটি দেশেও ঢাকা থেকে আমন্ত্রণও পাঠানো হয়েছে। ইউনূস জানিয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন সহ 6টি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের 13তম সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 63 জন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে থাকবেন 16টি দেশ, 32টি পৃথক সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। থাকছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট এবং 8টি মার্কিন সংস্থার পর্যবেক্ষক। ফলে মোট পর্যবেক্ষকের সংখ্যা পৌঁছে গিয়েছে 330-এ, যা গত নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি। অন্তর্বর্তী সরকারের এক আধিকারিকের কথায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশাবাদী, কারণ এখনো অনেক দেশের আমাদের আমন্ত্রণ গ্রহণ করা বাকি আছে।